উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এখনো জানা যায়নি কারণ ও হতাহতের সংখ্যা। সরকারি চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধা কোটা, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আগামী 10 দিনের মধ্যেই জাতীয় সনদের আশা আলী রিয়াজের। ময়না তদন্তের জন্য গোপালগঞ্জে 2 জনের লাশ উত্তোলন, স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। একটি দলের সরকার হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, বলেছেন রিজভী। গোজামিলে দেশ চালানোর অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। দুপুরের দিকে দুর্ঘটনা ঘটে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। জানা গেছে, বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট 844 জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণীতে 908 জন, খ শ্রেণীতে 4 জন এবং গ শ্রেণীতে 10,642 জন রয়েছেন। ফারুকী আজম আরও বলেন, 2024-25 অর্থ বছরে 772টি শহীদ পরিবারকে মোট 77 কোটি 20 লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়া হয়েছে 10 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া শহীদ পরিবারকে এককালীন অনুদানের অবশিষ্ট 20 লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থ বছরে দেওয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দেওয়া হয়েছে 202 কোটি 56 লাখ টাকা। জানান, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। সবাইকে সোনার বাটি দিলেও জুলাই যোদ্ধাদের অবদানকে অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেন ফারুকী আজম। নির্ধারণ করা হয়েছে, সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে, যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এইখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামী 10 দিনের মধ্যেই সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 16তম দিনের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, কমিশন জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না। এখনো পর্যন্ত 8টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে। আর যেসব বিষয়ে দলগুলো একমত হতে পারেনি সেগুলো জাতীয় সনদে উল্লেখ করা হবে বলে জানান। কমিশনের সহসভাপতি আরও বলেন, আলোচনার জন্য আরও 10 দিন সময় বাকি আছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি আলোচনা হবে। এছাড়াও রাষ্ট্র পরিচালনায় সংবিধানের 4 মৌলিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান ডক্টর আলী রিয়াজ। যেখানে আমরা একমত হতে পারবো, আমরা একমত হব। যদি আপনাদের ভিন্ন মত থাকে, ভিন্ন মত থাকবে। যদি সকলে মিলে, অধিকাংশ দল মিলে, দুঃখিত, যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় সংঘর্ষে নিহত 2 জনের লাশ উত্তোলন করা হয়েছে। দুপুরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ দুটি উত্তোলন করা হয়। গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার ও রাসেল মুন্সির উপস্থিতিতে লাশগুলো
কবর থেকে তোলা হয়। সুরতহাল রিপোর্টের পর লাশ দুটি তদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ দুটি উত্তোলন করে তদন্ত করতে গোপালগঞ্জ সদর থানা পুলিশের পক্ষ থেকে রবিবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। গোপালগঞ্জে কারফিউ 144 ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জীবনযাত্রা। তবে গণগ্রেফতার আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। কারফিউয়ের পর গোপালগঞ্জ জেলায় গতরাত 144 ধারাও জেলা প্রশাসন প্রত্যাহার করে নেয়। সেখানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে 4 জন মৃত্যুর ঘটনায় শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর থানায় 4টি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয়েছে 5400 জনকে। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। জানান, এসব মামলায় দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনায় মোট 8টি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা 8408 জন। এর মধ্যে পুলিশ গ্রেফতার করেছে 301 জনকে। অন্তর্বর্তী সরকার ক্রমেই একটি দলের সরকার হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশে গণতন্ত্র এখনও নিরাপদ নয়, গোজা মিলে দেশ চালাচ্ছে সরকার। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো কারাগার, আর গোটা দেশটাই ছিল আয়নাঘর। ফ্যাসিবাদীদের বিচারের আগে কেন রাজনৈতিক দল করা হলো, এমন প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল আপনারা দল করেননি, আপনাদের প্রতিনিধিদেরকে মনে হয়েছে এরা নিউট্রাল, এই ছাত্ররা সাধারণ ছাত্র, তাদের প্রতিনিধি অসুবিধা নাই। কিন্তু আপনারা এখন হয়ে গেছেন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা। এখন তাতে কি হচ্ছে যে ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, প্রকট হয়ে উঠছে। 21 জুলাই 2024-এ সবার দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। রায়ের পর্যবেক্ষণে সরকারি চাকরিতে মেধায় 93, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটায় 7% নির্ধারণ করা হয়। এর আগে বন্ধ হওয়া ইন্টারনেট সচল না হয় এদিনও ক্ষোভ বাড়ে জনসাধারণের মধ্যে। বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জ না করতে পারায় বিদ্যুৎ ও গ্যাসহীন থাকে অনেক এলাকার মানুষ। বিস্তারিত রয়েছে মামুন আব্দুল্লাহ রিপোর্টে। 21 জুলাই 2024, বিক্ষোভ সংঘর্ষে উত্তাল পুরো দেশ। প্রতিনিয়ত মৃত্যুর খবর ভেসে আসছে এক কান থেকে অন্য কানে। মুখে মুখে যতটুকু খবর পাওয়া যায় ততটুকুতেই ভরসা ছিল সে সময়ে, কারণ তখনও স্বৈরাচার শেখ হাসিনার সরকার বন্ধ করে রেখেছে মানুষের অন্যতম অধিকার ইন্টারনেট। কবে সচল হবে ইন্টারনেট তাও জানাতে ব্যর্থ সে সময়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি হয়তো ঘন্টা, সময় বা দিন উল্লেখ করতে পারছি না, কিন্তু এদিন ইন্টারনেট বন্ধ থাকায় প্রভাব পড়ে বিদ্যুৎ ও গ্যাসে। প্রিপেইড কার্ড রিচার্জ করতে না পারায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সবকিছু ছাপিয়ে মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। সরকারি চাকরিতে মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী কোটায় 1% নির্ধারণ করা হয়। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল, পরিবর্তন করার ক্ষমতা রাখবে তাদের। কারফিউয়ের দ্বিতীয় দিন সকাল থেকেই মোড়ে মোড়ে সতর্ক পাহারায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনমনে আতঙ্ক। সব উপেক্ষা করে অলিগলিতে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
তবে কারফিউ, ইন্টারনেট বিভ্রাট, হত্যা, হামলা, মামলা আর নানা অপপ্রচার করেও দমানো যায়নি স্বৈরাচার পতন আন্দোলন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সারের ডিলারশিপ দেবার ক্ষেত্রে এখন থেকে কোনো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না, জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের ডিলারশিপ পেয়েছিল তাদের বাদ দিয়ে প্রকৃত ডিলারদের লাইসেন্স দেয়া হবে, এজন্য নীতিমালা করা হচ্ছে। আশ্বস্ত করেন, দেশে সারের কোনো সংকট নেই, সার আমদানির কোনো অর্থ বকেয়া নেই। অভিযোগ করেন, কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে বিগত সরকারের সময় অনেক দুর্নীতি হয়েছে, অনুসন্ধানের জন্য তথ্য উপাত্ত দুদকে দেয়া হয়েছে। কৃষি উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর 5 জেলায় বন্যা হয়েছে, কিন্তু কৃষকরা চেষ্টা করে লক্ষ্যমাত্রার চেয়ে 15 লাখ টন বেশি বোরো ধান উৎপাদন করেছে। চালের দাম এখন 2 থেকে 3 টাকা বেড়ে গেছে, তবে আলুর দাম যেন না বাড়ে সেজন্য ওএমএস এর মাধ্যমে আলু দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান কৃষি উপদেষ্টা। ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন ইসেরে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তা করে নিয়ে আমাদের এখানে একটা সুবিধা হতো, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 5 জন। সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, গুলিতে মারা গেছেন মোমেনা খাতুন। স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ ও বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলে আসছিল। এর জেরে সোমবার ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময় ওই গ্রামের মোমেনা খাতুন নামে এক নারী নিহত হন। রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চাঁদা না পেয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পরিকল্পিতভাবে সালিশে ফাঁসিয়ে মারধর ও জরিমানা করার অভিযোগ উঠেছে। সকালে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সম্প্রতি জমি বিক্রির খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহমান খোকন তার সহযোগী রনি, সুজন, হাসান, সুমনের মধ্যে তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত 15 জুলাই তাকে স্থানীয় তালতলায় আব্দুর রহমান খোকনের দোকানে নিয়ে মারধর করে এবং একটি শিশু ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ তুলে প্রকাশ্যে পেটানো হয়। পরে ভয় দেখিয়ে স্থানীয় চরবাটা ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মাওলা সহ সালিশ বসিয়ে জোর করে তার কাছ থেকে 3 লাখ টাকার জরিমানা আদায় করা হয় এবং বাকি টাকা না দিলে হত্যাসহ লাশ গুমের হুমকি দেয়। এই ঘটনায় হেলাল উদ্দিন রবিবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা দাবি করেন। ঢাকা সহ দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ AKM নাজমুল হকের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসার। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের 5টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী হাসান মাহমুদ। তিনি জানান, রবিবার রাত পর্যন্ত ওই কেন্দ্রের 5টি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 220 মেগাওয়াট। এর মধ্যে 1 ও 2 ইউনিট থেকে প্রতিটিতে 46 মেগাওয়াট করে 92 মেগাওয়াট, 3 নম্বর ইউনিট থেকে 48 মেগাওয়াট এবং 4 ও 5 নম্বর ইউনিট থেকে প্রতিটিতে 40 করে 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে চলতি বছরের প্রথমবারের মতো গত 14 জুলাই রাত পর্যন্ত এই কেন্দ্রের 5টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ 218 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট বলে জানান। এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রবিবার রাত 8টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল 98.78 ফুট মিনস সি লেভেল। চট্টগ্রামের ভূমি অফিস রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা রাখায় সরকারি শত শত কোটি টাকার সম্পত্তি গ্রাস করছে ভূমিদস্যু সিন্ডিকেট। প্রথমে লিজ গ্রহণ, তারপর শ্রেণী পরিবর্তন, জাল খতিয়ান, বানোয়াট দলিল, যোগসাজশী আম মোক্তারনামা তৈরির মাধ্যমে সরকারি বিপুল সম্পত্তি আত্মসাতের বিষয় উঠে এসেছে সরকারি তদন্তে। প্রশাসনের সহযোগিতায় এসব সরকারি সম্পত্তি দখল বেদখলের বিশাল লড়াই চলছে বলে নাগরিক সমাজ। তবে ভূমিদস্যুর পাশাপাশি অসৎ কর্মচারী থাকার কথা স্বীকার করে বিভাগীয় কমিশনার বললেন, তদন্ত চলছে, অপরাধ প্রমাণ হলে তাদের শাস্তির আওতায় আনা হবে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র MM আলী রোডে অবাঙ্গালী সৈয়দ আহমদ হাশেমের 87 শতক সম্পত্তি। ৭১ মুক্তিযুদ্ধের সময় হাশেমি বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যান। 1987 সালে জেলা প্রশাসক পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে নেন। 1988 সালে মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ 9 জনের অনুকূলে 1 সোনা ইজারা দেয় প্রশাসন। 2014 সালে 2 অক্টোবর নুরুল আলম নামে একজন আম মোক্তা সেজে ভূমি সচিব বরাবর আবেদন করেন। অপর একজন আলী নূর চৌধুরী উচ্চ আদালতে রিট পিটিশন করেন। ভূমিদস্যু চক্রের অপর সদস্য নাজিমুদ্দিন 2015 সালের 19 মার্চ 438 বায়নানামা দলিল তৈরি করেন। এভাবে ভূমিদস্যু চক্রের সদস্যরা বিভিন্ন আদালতে একাধিক মিথ্যা মামলা করেন এবং নকল ব্যক্তি সেজে ও সাজিয়ে প্রায় 200 কোটি টাকার এই সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সম্পত্তির বিএস জরিপ সরকারের নামে না হয়ে রাইসা আজিজের নামে হওয়ায় তা সংশোধনে 2023 সালের 2 নভেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল মালেক প্রতিবেদন পেশ করেন। এতে বলা হয়, বিসিএস জরিপ সরকারের নামে না হওয়ায় ভূমিদস্যু জালিয়াত চক্র বিভিন্ন ধরনের জাল বানোয়াট দলিল, ভুয়া ওয়ারিশ সনদ ও এনআইডি তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টায় লিপ্ত। অবাঙ্গালী হাশিমির কোনো ওয়ারিশ এদেশে বসবাস করে না। মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত ভূমিগুলি পরিত্যক্ত হয়েছিল, পাকিস্তানিরা যখন এদেশ ছেড়ে চলে যায়, তাদের দখল করা যে জমিগুলি সেগুলি ছেড়ে যখন চলে যায় তখন এগুলি সরকারি নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে সেই জমিগুলি এবং হিন্দুদের কিছু জমিকে শত্রু সম্পত্তি হিসেবে ঢুকিয়ে দিয়ে ঝামেলা করে সেই জমিগুলি দখল বেদখলের একটা বিশাল লড়াই চলছে এবং তার সাথে প্রশাসন যুক্ত। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ সন্ধানী মহল নিম্ন পদস্থ কর্মচারীদের যোগ সাজশে সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত। রেভিনিউ অফিসার হিসেবে যারা কাজ করছেন এসি ল্যান্ড বা এই ইনএফিসিয়েন্সি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অদক্ষতা আছে, ইভেন কি এই অদক্ষতার সুযোগগুলো নিম্ন পদস্থ কর্মচারীরা গ্রহণ করছেন। এদিকে ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান বিভাগীয় কমিশনার। আমাদের নোটিশে যখনই আসছে তখনই আমরা কিন্তু এটা তদন্ত করছি। অনেকের বিরুদ্ধে আপনি খবর নিয়ে দেখতে পাবেন আমরা এই ভূমি সংক্রান্ত বিষয়ে অনেকজনকে শাস্তি দিয়েছি। অনেকগুলো বিভাগীয় মামলা পরিচালিত হচ্ছে, তাদের শুনানি নেওয়া হচ্ছে এবং তাদের যদি অপরাধ প্রমাণিত হয় তাদেরকে কিন্তু শাস্তির আওতায় তারা আসবেই। 200 কোটি টাকার এই পরিত্যক্ত সম্পত্তি পুরোপুরি নিজেদের দখলে নিয়ে সরকারি অফিস গড়ে তোলা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।